সৈকত গান আমার চ্যানেল তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই। তোমাদের একাদশ শ্রেণীর বল ও গতির যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি নিয়ে আজকে প্রথম আমরা আলোচনা শুরু করব। তো তোমরা ভিডিওটি আগে দেখতে থাকো এবং আমার চ্যানেল আজ যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো এর পূর্ববর্তী ক্লাসে তোমরা যখন বল গতির চ্যাপ্টার পড়েছিলে সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা সবার আগে জেনেছিলাম সেটি হচ্ছে নিউটনের গতিসূত্র। তাই এখানে আমরা প্রথমে নিউটনের গতিসূত্রগুলো আবার একবার করে জেনে নিই। যে নিউটনে আমরা জানি কি তিনটে গতিসূত্র। তা তিনটে গতিসূত্রের মধ্যে প্রথম যে গতিসূত্রটা আছে সেটা সূত্রটা কি, যে বাইরে থেকে বল প্রযুক্ত না করে বা না হলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং সচল বস্তু চিরকাল সমগতিতে সরলরেখা বরাবর চলতে থাকবে। দ্বিতীয় সূত্রে তিনি কি বলেছিলেন? দ্বিতীয় সূত্রে তিনি বলেছিলেন যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হবে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে হবে। আর তৃতীয় সূত্রে তিনি বলেছিলেন যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তা প্রথমে আমরা এই নিউটনের যে তিনটে গতিসূত্র সেখানে সেইগুলো বিষয় নিয়ে আমরা বলগতি চ্যাপ্টারে আলোচনা শুরু করব। তা প্রথম যে গতিসূত্র, তা প্রথম গতিসূত্র থেকে আমরা যে গতিসূত্রটা পেলাম সেখানে আমরা কি পেয়েছিলাম, যে আমরা যদি একটা বস্তু কোনো জায়গায় থাকে, এরকম ধরলাম একটা বস্তু আমাদের কাছে আছে, সেই বস্তুটা ধরলাম স্থির অবস্থায় আছে। এখন এই স্থির বস্তুটার উপরে যতক্ষণ আমরা বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না করব, উপর থেকে নিচে যেদিক দিক থেকে হোক কোনো বল প্রযুক্ত যদি না করি, স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থেকে যাবে, ওর কিন্তু কোনো স্থানের পরিবর্তন হবে না বা কোনো গতিশীল বস্তুতে পরিণত হবে না। আবার উল্টো দিকে যদি কোনো গতিশীল বস্তু নিই, সেই গতিশীল বস্তু যে গতিতে গতিশীল হচ্ছে বা চলছে, আমরা যদি বাইরে থেকে কোনো বলের পরিবর্তন না করি বা বল যদি না প্রয়োগ করি, সেই গতিশীল বস্তু সেই একই গতিতে কিন্তু চিরকাল চলতে থাকবে। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। তার নিউটনের প্রথম সূত্র থেকে আমরা দুটো জিনিস জানতে পেরেছি, একটা হচ্ছে পদার্থের জাড্য ধর্ম আর দ্বিতীয়ত হচ্ছে বল। দুটো জিনিস আমরা জানতে পারি, দুটো জিনিস আমরা বিস্তারিত এবার একটু আলোচনা করে নিই। এগুলো তোমরা আগেও পড়েছো, এগুলো চেষ্টা করছি যত সংক্ষেপে আলোচনা করে নিয়ে যায় সেগুলো আলোচনা করছি। তাহলে প্রথমে জিনিসটা কি, প্রথমে পদার্থের জাড্য ধর্ম। জাড্য ধর্ম বিষয়টা বলতে আসছে যে আমরা বললাম যে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল থাকবে যদি আমরা বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না করি। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে পদার্থের জাড্য ধর্ম আমরা তাকেই বলবো যে বস্তু যদি নিজে থেকে তার অবস্থা যদি পরিবর্তন ঘটাতে যে পারছে না, এই ধর্মটাই হচ্ছে পদার্থের জাড্য ধর্ম। তার এই কারণে পদার্থের যে নিউটনের যে প্রথম গতিসূত্র 1 নম্বর, এই গতিসূত্রকে আমরা জাড্যের গতিসূত্র বা জাড্যের সূত্র বলে থাকি, বা ইংলিশে সেটাকে আমরা ল অফ ইনার্শিয়া বলি। এখন এই জাড্যের সঙ্গে ভরের একটা সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ জাড্য যদি বাড়ে বা পদার্থের ভর যদি বাড়ে তাহলে তার জাড্য ধর্ম তত বাড়বে, ভর যদি কমে যায় তার জাড্য ধর্ম কিন্তু কমে যাবে। তাহলে এখন জাড্য ধর্ম আমরা স্থির বস্তুর ক্ষেত্রে পেলাম এবং গতিশীল বস্তু, দুটো বস্তুর ক্ষেত্রেই আমরা জাড্য ধর্ম পাচ্ছি। তাহলে জাড্য ধর্ম আমরা দুটো বস্তুর ক্ষেত্রে যেহেতু পাচ্ছি, তাহলে জাড্য ধর্ম আমরা দুটো বস্তুর ক্ষেত্রে দুটো জাড্য ধরবো। একটা হচ্ছে স্থির বস্তুর ক্ষেত্রে আমরা ধরবো স্থিতিজাড্য, আর বস্তুর ক্ষেত্রে গতিজাড্য। তাহলে স্থির বস্তুর ক্ষেত্রে যে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকার যে প্রবণতা তাকে আমরা স্থিতিজাড্য বলবো। আর গতিশীল বস্তু সমগতিতে সরলরেখা বরাবর গতিশীল অবস্থা বজায় রাখার যে প্রবণতা তাকে আমরা গতিজাড্য বলবো। এখন স্থিতিজাড্য বা গতিজাড্যের উদাহরণ তোমরা এর আগের ক্লাসেও বলেছো, তাও শুধু একটা উদাহরণ দিয়ে দিই। যেমন ধরো একটা গাড়িতে তোমরা যদি বসে থাকো, এটা কি থাকবে, যে আমরা স্থির অবস্থায় যদি গাড়ির মধ্যে বসে থাকি, গাড়িটা যখন হঠাৎ চলতে শুরু করবে আমরা কি হবো, যে পেছন দিকে অনেকটা হেলে যায়। এটা কি কারণে? স্থিতিজাড্যের যে কারণে। কারণ গাড়ি যখন চলা শুরু করলো তখন কি হলো, যে গাড়ির যে অংশগুলো সেই অংশগুলো যদি গাড়ির সঙ্গে লেগে আছে, তাই গাড়িটা তার সঙ্গে সঙ্গে এগিয়ে গেল। কিন্তু তার উপরে আমরা যদি দাঁড়িয়ে থাকি গাড়ির উপরে, আমরা যেহেতু স্থির অবস্থায় ছিলাম তাই কি হবে, স্থির অবস্থায় থাকার জন্য আমরা কি হবে, গাড়িটা একটু পেছন দিকে আমরা হেলে যাব। আবার অন্যদিকে গতিজাড্য যদি উদাহরণ দিতে, গাড়িটা যদি কোনো চলতে চলতে হঠাৎ করে যদি থামে, আমরা কি সামনের দিকে ঝুঁকে যাই, যেহেতু গাড়ির সঙ্গে
আমাদের নিম্নাংশটা ঠিকই আছে, তাই নিম্নাংশ গাড়ি থামার সঙ্গে সঙ্গে আমাদের অংশ থেমে গেছে, কিন্তু আমাদের উপরের অংশ কি থাকবে, গতিজাড্য আছে। সেই গতিজাড্য থাকার জন্য কি হবে, আমরা সামনের দিকে কি হবে, ঝুঁকে যাবে। এই হলো প্রথমত গতিজাড্যের সব থেকে সহজ উদাহরণ। এছাড়াও আমরা যদি কোনো একটা গ্লাস যদি নিই, এরকম একটা গ্লাস নিলাম, সেই গ্লাসের উপরে যদি আমরা একটা চৌকোনা এরকম একটা পিচ বোর্ড রাখি এবং পিচ বোর্ডের উপর যদি এখানে একটা কয়েন রাখি, এখন এই পিচ বোর্ডটাকে জোরে যদি আঘাত করা হয়, পিচ বোর্ডটা দেখা যাবে যে পিচ বোর্ডটা গতিজাড্যের জন্য সরে চলে যাচ্ছে বা গতি পেয়ে ওটা সরে চলে যাচ্ছে, কিন্তু স্থিতিজাড্যের জন্য এই কয়েনটা কী হবে, এই গ্লাসের মধ্যে পড়ে যাবে। এরকম বহু উদাহরণ তোমরা কিন্তু তোমাদের বইতেও পেয়ে যাবে এবং তোমাদের পারিপার্শ্বিক যে পরিস্থিতি বা পারিপার্শ্বিক যে পরিবেশ রয়েছে সেখানে কিন্তু তোমরাও পেয়ে যাবে। তোমরা পারলে আমাকে কমেন্ট বক্সে স্থিতিজাড্যের উদাহরণ হিসেবে আমাকে অবশ্যই একটা উদাহরণ আমাকে কমেন্ট বক্সে জানাবে। এমনকি গতিজাড্যের উদাহরণ হিসেবেও কিন্তু আমাকে কমেন্ট বক্সে, যদি তোমাদের কিছু মনে হয় যে এটা একটা গতিজাড্যের উদাহরণ হতে পারে, নতুন মনে হতে পারে বই ছাড়া, সেটাকে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো এই হলো পদার্থের জাড্য ধর্ম বা জাড্যের প্রকৃতি সম্বন্ধে আমরা আলোচনা করলাম। এরপরে জিনিসটা আমরা পেলাম কি, নিউটনের প্রথম গতিসূত্রে বল। তাহলে বল জিনিসটা আমরা কি বলবো, যে বাইরে থেকে যা প্রয়োগ করি কোনো বস্তুর স্থির অবস্থা বা স্থম গতিতে সরলরেখা বরাবর গতিশীল অবস্থা পরিবর্তন করা হয় বা পরিবর্তনের চেষ্টা করা হয়, তাকে আমরা বল বলব। এখানে দুটো কথা আমরা উল্লেখ করলাম, পরিবর্তন করা হয় বা পরিবর্তনের চেষ্টা করা। পরিবর্তনের চেষ্টা কথাটা কিন্তু এর আগে পর্যন্ত আমরা উল্লেখ করি। এটা কেন উল্লেখ করলাম, এমন কেসে হতে পারে, ধরলাম একটা বড়, আমরা ছোট যদি একটা এরকম একটা ব্লক থাকে, সেই ব্লকটাকে কী করবো, আমরা সামান্য বল প্রয়োগ করলে কিন্তু তার আমরা গতিজাড্যের বা স্থিতিজাড্যের অবস্থা পরিবর্তন করতে পারবো। কিন্তু যদি একটা বড় ব্লক থাকে, বা ধরলাম একটা বড় দেওয়াল আছে বা একটা বড় বাড়ি আছে, সেই বাড়িটাকে যদি স্থির অবস্থায় থাকে, তাহলে তাকে আমরা বাইরে থেকে যদি বল প্রয়োগ করি, তাহলে কিন্তু এমন পরিমাণে আমাদের পক্ষে বল প্রয়োগ করা সম্ভব নয় যাতে আমরা কি করতে পারি, যে বস্তুটি স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় আমরা নিয়ে আসতে পারবো। কিন্তু আমরা বল প্রয়োগ করছি, অর্থাৎ পরিবর্তনে ওর যে বল প্রয়োগ করে অবস্থান পরিবর্তনে কিন্তু আমরা চেষ্টাটা কিন্তু করছি, অর্থাৎ যে অবস্থার পরিবর্তন করতেই পারবো সেটা কিন্তু তার মানে নেই। আমরা বল প্রয়োগে তার অবস্থান পরিবর্তন করতেও পারি বা অবস্থার পরিবর্তন নাও করতে পারি। আবার উল্টো দিকে অন্যরকম হতে পারে, আমরা জানি কি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তাহলে আমরা যদি কোনো সময় মনে মনে ভাবি যে পৃথিবীর যে গতিশীল অবস্থাটা রয়েছে বা পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে, সেই ঘোরাটাকে আমরা বন্ধ করব, সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু আমরা বল প্রয়োগ করতেই পারি, যে বলটা প্রয়োগ করছি সেই বল প্রয়োগটাকে এখানে আমরা ধর্তব্যের মধ্যে আনব, তাতে বস্তুর অবস্থার পরিবর্তন হলো বা না হলো সেটা কিন্তু আমরা ধরব না। সেই জন্য এখন বল হলো একটি ভেক্টর রাশি, অর্থাৎ বলের মান এবং অভিমুখ দুটো জিনিসই রয়েছে। আমরা বলের ক্রিয়া রেখার সঙ্গে বিভিন্ন রকম এক্সাম্পল এর পূর্ববর্তী ক্লাসেও কিন্তু আমরা আলোচনা করেছি। এখন আমরা যে স্থির বস্তু বা গতিশীল বস্তু যাই বস্তু হিসেবে বলে থাকি, সেই স্থির বস্তু বা গতিশীল বস্তু সেটা কিন্তু কোনো জায়গার সাপেক্ষে কিন্তু আমরা স্থির বস্তু বলছি। এখন আমরা যে জিনিসগুলো চারিপাশে আমাদের দেখতে পাই সেগুলো কিন্তু পৃথিবীর উপর অবস্থিত। এখন সেই বস্তুটাকে যদি আমরা স্থির বস্তু হিসেবে যদি ধরি, পৃথিবী যেহেতু গতিশীল অবস্থায় রয়েছে, তাই পরম স্থির বা পরম গতিশীল বস্তু হিসেবে আমরা কিন্তু সেই বস্তুগুলোকে ধরতে পারবো না। যদি স্থির অবস্থায় থাকে, পৃথিবী যেহেতু গতিশীল, তার সঙ্গে সংলগ্ন থাকা বস্তুগুলো গতিশীল, কিন্তু আমরা পারিপার্শ্বিক যে পরিস্থিতির সাপেক্ষে সেগুলোকে কিন্তু আমরা স্থির বস্তু বা অন্য কোনো বস্তুকে আমরা গতিশীল বস্তু বলছি। তাহলে আমাদের কোনো বস্তুকে স্থির বা গতিশীল তার অবস্থার বুঝতে গেলে আমাদের কিন্তু একটা সাপেক্ষ প্রয়োজন হচ্ছে, সেই সাপেক্ষকে আমরা নির্দেশতন্ত্র বলবো, যেটাকে আমরা ইংলিশে ফ্রেমস বলবো। তাই এই নির্দেশতন্ত্র বা ফ্রেমস যাই বলি সেটা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র আর একটা হচ্ছে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। স্থির বা সমবেগে গতিশীল যে কোনো নির্দেশতন্ত্রকে আমরা জড়ত্বীয় নির্দেশতন্ত্র বলব। এখন এই জড়ত্বীয় নির্দেশতন্ত্র আমরা শুধু যে প্রথম গতিসূত্রের জন্য যে প্রয়োগ করতে পারবো তেমন নয়, আমরা দ্বিতীয় তৃতীয় সমস্ত বল গতির ক্ষেত্রেই আমরা কিন্তু এই নির্দেশতন্ত্রটা ব্যবহার করতে পারবো। আর যদি অজড়ত্বীয় নির্দেশতন্ত্র বলে, ত্বরণ সহ গতিশীল যে কোনো নির্দেশতন্ত্রকে আমরা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র বলবো। অর্থাৎ স্থির যদি আমরা কোনো একটা নির্দেশতন্ত্র ধরলাম একটা
একটা নির্দিষ্ট তন্তু বা কোনো একটা জায়গা ধরলাম যেটা স্থির অবস্থায় রয়েছে বা সমবেগে গতিশীল অবস্থায় রয়েছে, তাকে আমরা জড়ত্ব নির্দেশান্ত বলবো। আর যদি কোনো বস্তু ত্বরণ থাকে অর্থাৎ গতিবেগের পরিবর্তন হয় বা স্থান পরিবর্তন ঘটছে সময়ের সঙ্গে, সেটা হচ্ছে আমরা অজড়তীয় নির্দেশান্ত বলবো। তা এই নির্দেশান্তের সাহায্যে আমরা কোনো বস্তুর অবস্থান এবং তার অবস্থার পরিবর্তন এগুলো আমরা পরবর্তীকালে গণনা করব। তো এরপরে আসি নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্রে আমরা কি পেয়েছিলাম, যে একই যে নিউটনের যে প্রথম গতিসূত্র নিউটনের দ্বিতীয় গতিসূত্রের মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য নেই। সেটা আমরা গাণিতিকভাবেও কিন্তু পরবর্তীকালে একটু পরেই প্রমাণ করে দেখাচ্ছি। যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রে আমরা কি পেয়েছিলাম, যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যদি প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিক ঘটে। প্রথমত আমরা কি জানলাম, যে ভরবেগের কথাটা কিন্তু নিউটনের গতিসূত্রে আসলে। ভরবেগ জিনিসটা কি সেটা এর আগেও আমরা আলোচনা করেছি, সেটা আবার বলে দিচ্ছি। ভরবেগ জিনিসটা হচ্ছে ভর গুণিত গতিবেগ, অর্থাৎ ভর ও বেগের যদি আমরা গুণফল নিই তাহলে কিন্তু আমরা ভরবেগটা পেয়ে যাব। তাহলে ভরকে আমরা স্মল এম দিয়ে যদি প্রকাশ করি আর বেগকে যদি স্মল ভি দিয়ে প্রকাশ করি, ভরবেগ সমান আমরা লিখতে পারবো এম গুণিত ভি বা এম ভি হিসেবে লিখতে পারবো। এখন নিউটনের দ্বিতীয় গতিসূত্রের একটা গাণিতিক সমীকরণ এর আগের নিচু ক্লাসে তোমরা জেনেছো, সেটা হচ্ছে পি সমান এম গুণিত এফ, যেখানে পিটা হচ্ছে বল সমান ভর গুণিত হচ্ছে ত্বরণ। এটা হচ্ছে নিউটনের গতিসূত্রের গাণিতিক রূপ। সেই গাণিতিক রূপটা আমরা এখন প্রমাণ করব। তা মনে করলাম আমরা একটা ছোট্ট বস্তু নিলাম। এখন বস্তুটা ভর হচ্ছে ধরলাম এম, বস্তুটার ভর এম এবং বস্তুটার ইউ প্রাথমিক বেগে চলছে, ইউ বেগে চলছে। এখন বস্তুর উপর আমরা একটা বল প্রয়োগ করলাম, যেটার মান হচ্ছে বস্তুটার উপরে বল প্রয়োগ করলাম সেটার মান হচ্ছে ক্যাপিটাল পি। যে পি বল প্রয়োগ করার ফলে বস্তুটি কি হলো, বেগের পরিবর্তন হবে। আমরা যদি কোনো বস্তুর বল প্রয়োগ করি বস্তুটার বেগের পরিবর্তন হবে। তাহলে বেগের পরিবর্তন হয়ে আমরা ধরলাম বস্তুটার মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হলো, সেটাকে আমরা এফ হিসেবে ধরলাম এবং টি সময় পরে এই এফ ত্বরণের জন্য বস্তুর পরবর্তীকালের বেগ হলো ভি। তাহলে বস্তুর অন্তিম বেগ পেলাম আমরা ভি, প্রাথমিক বেগ ছিল ইউ এবং ত্বরণটা হচ্ছে এফ এবং সময়টা হচ্ছে টি। তাহলে বস্তুর প্রাথমিক ভরবেগ আমরা কি পাবো, ভর এবং বেগের গুণফল। তাহলে বস্তুর প্রাথমিক ভরবেগ হচ্ছে এম গুণিত ইউ, বস্তুর অন্তিম ভরবেগ কি এম গুণিত ভি। যেহেতু ভিটা বেশি অর্থাৎ গতিবেগটা বেশি, পরবর্তীকালে গতিবেগ বৃদ্ধি পেল, তাহলে এম ভিটা হচ্ছে এম এম ইউ এর থেকে এম ভিটা হচ্ছে বেশি। তাহলে গতিবেগের বা ভরবেগের পরিবর্তনটা কত হবে, ভরবেগের পরিবর্তনটা হচ্ছে এম ভি মাইনাস এম ভি মাইনাস এম ইউ। যে গতি ভরবেগের পরিবর্তনটা হলো সেটা কত সময় হলো, টি সময়। তাহলে ভরবেগের যদি পরিবর্তনের হার বের করতে হয় তাহলে সেটা কত হবে, আমরা টি দিয়ে যদি ভাগ করি এইটা হয়ে গেল ভরবেগের পরিবর্তনের হার। তাহলে ভরবেগের পরিবর্তনের হার যদি এম ভি মাইনাস ইউ ভাজিত টি। এখন ভি মাইনাস ইউ বাই টি অর্থাৎ দেখো গতিবেগের পরিবর্তন ভাজিত সময়, এটা সমান আমরা কি লিখতে পারবো এফ, অর্থাৎ ত্বরণ সমান আমরা জানি কি যে গতিবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তনের হার সমান আমরা পেলাম সেটা হচ্ছে এম এ পেলাম। এখন দ্বিতীয় সূত্র অনুসারে আমরা কি বলেছি, যে ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক। তাহলে এখানে ভরবেগের পরিবর্তনের হার এটা পেলাম, তাহলে পি প্রপোর্শনাল টু বা সমানুপাতিক এম এ, পি সমানুপাতিক এম এ, বা এখানে যদি আমরা সমানুপাতিক সাইনটা তুলি তাহলে পি সমান কে এম এ। এখন যদি পি এর মান যদি আমরা 1 ধরি, এখন এম এর মান আমরা 1 এবং এফ এর মান 1, তাহলে কে এর মান সমান আমরা হচ্ছে 1। এটা কিভাবে ধরলাম এটা একটু বলে দিই। ধরলাম যে একক ভরের উপর ক্রিয়া করে যে পরিমাণ বল একক ত্বরণ সৃষ্টি করতে পারে, অর্থাৎ এফ এর মানটা আমাদের
এক হলো। এখন বলটাও যদি আমাদের একক ভরের যদি বস্তু নিই, তাহলে একক ত্বরণ যে সৃষ্টি করবে, তাহলে সেখান থেকে আমরা কে এর মানটা পেয়ে গেলাম এক। তাহলে কে এর মান যেহেতু আমরা এক পেলাম, কে এর মানটা যদি এই সমীকরণে আবার বসিয়ে দিই, তাহলে পি সমান আমরা পাচ্ছি এম এ। অর্থাৎ বল, যে প্রযুক্ত বল সমান হচ্ছে ভর এবং ত্বরণ। এটা হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ। এই গাণিতিক রূপটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে এবং এই প্রমাণটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। তোমরা তোমাদের বইতে দেখবে যে কলন বিদ্যার সাহায্যে বা ক্যালকুলাসের সাহায্যে পি সমান এম এফ সূত্রটি প্রমাণ করা হয়েছে। যদি বুঝতে না পারো বা কারো বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি অন্য একটা ভিডিওতে চেষ্টা করব ওটা সমাধান করে দেওয়া। এখন সিজিএস পদ্ধতিতে যে বলের মান, সেটাকে আমরা জানি ডাইন। এসআই বা এমকেএস পদ্ধতিতে বলের যে একক, সেটা হচ্ছে নিউটন। আর এফপিএস একটা পদ্ধতি হয়, ফুট পাউন্ডার পদ্ধতি, সেই পদ্ধতিতে বলের পরিমাণ হচ্ছে পাউন্ডার। এগুলো সম্বন্ধে গাণিতিক সমস্যা তোমাদের মধ্যে বইতে পেয়ে যাবে, বা এগুলোর একটার সঙ্গে আরেকটা যে কনভার্সন, সেগুলো তোমাদের বইতে পেয়ে যাবে। এগুলো আশা করি বুঝাতে হবে। আর বলের মাত্রাটা যদি বলতে হয়, বলের মাত্রা এর আগে আমরা বের করেছি এম এল টু দি পাওয়ার -2। সেটা কিভাবে হয় সেটা আশা করি তোমরা জানো। যদি না পারো, সেটা এখানে কি করবে, যে পি সমান আমরা জানি কি, যদি বলিয়ে দিই, পি সমান এম ইন্টু এফ। তাহলে এম এর মাত্রা হলো এফ, এম হলো এম এর মাত্রা, আর হচ্ছে এফ এর মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -2। তাহলে হলো এম এল টি টু দি পাওয়ার -2। বোঝা গেল? তো এবার যেটা আলোচনা করবো, দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রথম সূত্রে প্রতিষ্ঠা করার চেষ্টা করবো। একটু আগেই বলছিলাম যে প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। একটু সামান্য পার্থক্যের জন্য প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র নিউটন আলাদা করে দিয়েছিলেন। মূলত জড়ত্বীয় নির্দেশাঙ্কের প্রতিষ্ঠার জন্য কিন্তু দ্বিতীয় সূত্র এসছে। তা প্রথমত আমরা দ্বিতীয় সূত্র থেকে পি পেয়েছি, যে দ্বিতীয় সূত্র থেকে আমরা পেয়েছি পি সমান এম ইন্টু এফ। এটা দ্বিতীয় সূত্র থেকে পেয়েছি। তাহলে এফ এর জায়গায় আমরা কি লিখতে পারবো, এর আগের মতো এফ এর জায়গায় আমরা লিখতে পারবো এম থাকলো ভি মাইনাস ইউ বাই টি। সে আগের মতো, যদি ইউটা প্রাথমিক বেগ হয়, ভিটা হচ্ছে অন্তিম বেগ, এবং টিটা হচ্ছে কত সময় পরে বস্তুটির বেগ হলো ভি, সেটা। তাহলে এখন টিটা যদি ওপরে নিয়ে যাই, তাহলে পি গুণিতক টি সমান হচ্ছে এম ইন্টু ভি মাইনাস ইউ। এখন যে বাইরে থেকে বস্তুটির উপর যে বল প্রযুক্ত করা হচ্ছে পি, সেই পি এর মান যদি 0 হয়, অর্থাৎ বাইরে থেকে আমরা যদি কোনো বল প্রযুক্ত না করি, তাহলে পি এর সমান আমরা কি লিখবো, 0। তাহলে 0 গুণিতক টি সমান দাঁড়াচ্ছে এম ইন্টু ভি মাইনাস ইউ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, এটা 0 হয়ে গেল, 0 গুণিতক টি। তাহলে এম গুণিতক ভি মাইনাস ইউ সমান 0, বা এর পরেও আমরা লিখতে পারবো কি, ভি মাইনাস ইউ সমান 0, বা ভি সমান ইউ। তাহলে এখানে ভি সমান আমরা ইউ লিখতে পারলাম। কেন লিখতে পারলাম, যে আমরা বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত না করছি, তাহলে বাইরে থেকে বল প্রযুক্ত না করে আমরা কি পেলাম, ভি সমান ইউ, অর্থাৎ প্রাথমিক বেগ সমান অন্তিম বেগ। অর্থাৎ বলতে পারি যে বস্তুর গতিবেগের কোনো পরিবর্তন হয়নি। তাহলে নিউটনের প্রথম সূত্রেই আমরা পেয়েছিলাম যে বাইরে থেকে কোনো যদি বল প্রযুক্ত না করি, আমরা বস্তুর প্রাথমিক বেগ এবং অন্তিম বেগ একই থাকবে, অর্থাৎ বস্তুর গতিবেগের কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে এটাই হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। তাহলে বুঝতে পারলে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের মধ্যেই কিন্তু আমাদের নিউটনের প্রথম গতিসূত্রটা নিহিত আছে। তো আশা করি সবাই বুঝতে পারলে। যদি বুঝতে কোনো সমস্যা থাকে, তা আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাও। এবার আসছি বস্তুর ওজনের সংজ্ঞা। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি জানি, পি সমান এম গুণিতক এ। এখন এই নিউটনের দ্বিতীয় গতিসূত্রে আমরা যদি অভিকর্ষী ত্বরণ, অর্থাৎ পৃথিবীর যে বল দ্বারা আমাদের যে পারিপার্শ্বিক যে বস্তু রয়েছে বা আমাদেরও ওপর থেকে নিচের দিকে টানছে, সেই বলটা যদি আমরা এখানে প্রয়োগ করি, সেখানে আমরা সূত্রটা একটু পরিবর্তন করতে হবে। আমরা যে বল দ্বারা টানছি সেটাকে আমরা এখানে ডব্লিউ দিয়ে প্রকাশ করবো, অর্থাৎ বস্তুর ওজন দিয়ে প্রকাশ করব। অর্থাৎ বস্তুর ওজনের যদি আমাদের সংজ্ঞা দিতে হয়, পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে আকর্ষণ করে তাকেই বস্তুর ওজন বা ভার বলবো, ভর নয়। ভর হচ্ছে কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ থাকে তাকে আমরা বস্তু ভর বলি। তাহলে ডব্লিউ, পি এর জায়গায় ডব্লিউ চলে এলো, এমটা যেমন ছিল বস্তুর ভর, আর তার সঙ্গে আমরা জি, এফ এর জায়গায় জি একটা ছিল ত্বরণ, আর এখানে জিটা হচ্ছে
অভিকর্ষণ ত্বরণের পরিমাণ, যেটা অভিকর্ষণ ত্বরণের পরিমাণ আমরা সিএস পদ্ধতিতেও জানি, এসআই পদ্ধতিতে জানি এবং এমকেএস পদ্ধতিতে আমরা তিনটেই জানি। এসআই পদ্ধতিতে আমরা জি এর মানটা আমরা কি জানি 9.8 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সিজিএস পদ্ধতিতে সেটাই হয় 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দুটো মান জানা থাকলো। কোনো কোনো ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে আমরা এই 9.8-এর জায়গায় আমরা 10ও ব্যবহার করে থাকি, সেটা অঙ্ক বিশেষে কাছে হবে। যে জিনিসটি আলোচনা করব সেটি হচ্ছে বলের ঘাত এবং ঘাত বল। এই দুটো জিনিস শুনতে একই রকম লাগলেও দুটো কিন্তু মধ্যে সামান্য কিছু পার্থক্য রয়েছে। প্রথমে যে জিনিসটি সেটি হচ্ছে বলের ঘাত। বলের ঘাত নামটাকে একটু বিশ্লেষণ করলে বোঝা যাবে যে কোনো বস্তুর উপর কিছু সময় ধরে একটি স্থির মানের যদি বল ক্রিয়া করে, ওই বলের মান এবং বলের ক্রিয়ার কালের গুণফলকে বলটির ঘাত বা আবেগ বলা হয়। অর্থাৎ বলের ঘাত বলতে আমরা যে বলটা প্রয়োগ করছি তার সঙ্গে যে সময়, যত সময় ধরে প্রয়োগ করছি, দুটোর গুণফলকে আমরা বলের ঘাত বলব। আর ঘাত বল বলতে গিয়ে কোনো যদি একটা বড় মানের বল খুব অল্প সময় ধরে কোনো বস্তুর উপর যদি ক্রিয়া করে তখন তাকে আমরা ঘাত বলব। ঘাত বল জিনিসটা তোমরা আরও সহজে বুঝতে পারবে যদি আমরা কোনো দেওয়ালে একটা আলপিন বা একটা পেরেক যদি গাঁথতে যাই তখন কী করি, হাতুড়ি দিয়ে জোরে আমরা পেরেকের উপর বারবার আঘাত করি, কিন্তু এই যে আঘাতটা খুব অল্প সময়ের জন্য খুব জোরে একটা বড় মানের বল কিন্তু আমরা পেরেকের উপর আঘাত করছি, তার ফলে পেরেকটা কী হচ্ছে দেওয়ালের মধ্যে আস্তে আস্তে ভেতরে ঢুকে যাচ্ছে। তো এই জিনিসটাকে আমরা ঘাত বল বলি। ঘাত বলকে আমরা ইংলিশে বলবো ইম্পালস ফোর্স বা ইম্পালসিভ ফোর্স, আর বলের ঘাতকে আমরা ইংলিশে বলবো ইম্পালস অফ ফোর্স। এখন ঘাত বলে আরও উদাহরণ, যদি আমরা যখন ক্রিকেট খেলা হয়, ক্রিকেট খেলার সময় কি বলটা যখন ছুটে আসে তখন কিন্তু ব্যাট দিয়ে আমরা সজোরে আঘাত করি, বা ফুটবল খেলার সময় বা দিয়ে বলটাকে ফুটবলটাকে জোরে আঘাত করলে কী হয়, যে বলটা অনেক দূরে ছড়ে যায়। এই জিনিসগুলো সব ঘাত বলের উদাহরণ। আর বলের ঘাতটা কি, যে বলের সঙ্গে আমরা যখন সময়কে গুণ করব, যত সময় ধরে বলটা প্রযুক্ত হচ্ছে, সেই জিনিসটাকে আমরা বলের ঘাত বলবো। তাহলে এখন বলের ক্রিয়ায় আমরা যদি কোনো বস্তুর বেগ পরিবর্তনের বিষয়টা যদি আলোচনা করি, ধরলাম কোনো বল প্রয়োগ করলাম, বস্তুর বেগ পরিবর্তন হলো কত, ইউ থেকে ভি হলো আগের মতো, এবং সেটা হলো টি সময় ধরে। তাহলে বস্তুটার ত্বরণ এফ সমান আমরা লিখতে পারবো ভি মাইনাস ইউ বাই টি। তাহলে অতএব বলের ঘাত পি গুণিতক টি সমান আমরা লিখতে পারবো কি এম এফ গুণিতক টি। তাহলে এফ এর জায়গায় আমরা কি লিখতে পারবো এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি। তাহলে এখানে টি যদি কেটে যায় তাহলে হচ্ছে এম ভি মাইনাস এম এফ। তাহলে এম ভি বা এম ইউটা কি, এম ভিটা আমরা কি বলবো যে ভরবেগের পরিবর্তন, ফাইনাল যে ভরবেগ, এবং পরে হচ্ছে প্রাথমিক ভরবেগ, অর্থাৎ ভরবেগের যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটাকে আমরা বলতে পারবো বলের ঘাত। তো এখন যদি আমাদের বল সময় লেখচিত্র আমরা যদি টানি, এদিকে এক্স অক্ষ এদিকে ওয়াই অক্ষ, এখন এক্স অক্ষ বরাবর যদি আমরা সময় প্রয়োগ করি এবং এদিকে যদি আমরা বলের মান পি যদি প্রকাশ করি, তাহলে আমাদের যদি কিছু সময় ধরে একটা নির্দিষ্ট বল যদি প্রযুক্ত হয় তাহলে একই মানে বল প্রযুক্ত হলে এরকম একটা সরলরেখা পাবো, এবং যদি সময় যদি আমরা জানতে পারি তাহলে সেই সময় কতটুকু বল প্রয়োগ, দুটো যদি ক্ষেত্রফল বের করি তাহলে সেখানে আমরা পেয়ে যাব হচ্ছে বলের ঘাতের মানটা পেয়ে যাব। এখন বলটা যদি পরিবর্তনশীল হয় তখন কী হবে, বলটা এরকম পরিবর্তন হবে এবং সেই সময়টা পাবো। এই অঞ্চলের যদি ক্ষেত্রফল বের করি তাহলে সেই অঞ্চলের ক্ষেত্রে বলের ঘাতের পরিমাণ আমরা সেভাবে বের করতে পারবো। অর্থাৎ বলের নির্দেশক রেখা দেখে এবং আমরা আয়তপথের তার মধ্যবর্তী যে ক্ষেত্রফলটা পাবো, যদি একই বল থাকে তাহলে এরকম টাইপের একটা ক্ষেত্রফল পাবো, আর যদি বল যদি পরিবর্তিত হয় তাহলে এরকম টাইপের একটা ক্ষেত্রফল পাবো। তার দুটো ক্ষেত্রফলের মান আমরা যখনই বের করব তখনই আমরা বলের ঘাতের মানটা বের করতে পারবো। তো এরপরে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে তৃতীয় সূত্র, অর্থাৎ নিউটনের থার্ড ল। নিউটনের থার্ড লতে আমরা কি বলেছি যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। কথাটা খুবই ছোট হলে কিন্তু খুব যুক্তিসঙ্গত জিনিস। আমরা জিনিসটা কি জানবো, যে কোনো বল যখন আমরা কোনো জায়গায় প্রয়োগ করব সেখানে সেই পয়েন্টেই একই পরিমাণ বল কিন্তু সবসময় আমাদের উল্টো দিকেও কিন্তু প্রযুক্ত হচ্ছে, যেই কারণে আমাদের কোনো দিক থেকে কোনো জায়গায় কোনো বল প্রযুক্ত হলে আমরা একটা
বাধার সম্মুখীন হয়। অর্থাৎ একটা জিনিস আমরা ধরে নিতে পারবো যে প্রকৃতিতে একটি মাত্র বল বলে আমরা কোনো জিনিস নেই। আমরা যদি এদিক থেকে এই ধরুন এই পয়েন্টে আমরা এদিক থেকে যদি একটা বল প্রযুক্ত হয়, ওই পয়েন্ট কিন্তু আমাদের সেই বলের ঠিক বিপরীত অভিমুখে একই পরিমাণ পরিমাণ বল কিন্তু তার বিপরীত অভিমুখে সবসময় প্রয়োগ করে চলেছে। সেগুলো আমরা কোনো জায়গায় দেখতে পাই, বিভিন্ন জায়গায় দেখতে পাই। যেমন ঘাত যখন প্রয়োগ করছি, ঘাত প্রয়োগ করার সময় কী হয়, একটা টেবিল ধরলাম, একটা টেবিলের উপর যদি আমরা একটা বই রাখি, এখন এই বইটা থাকলে কী হবে, বইটা যদি নর্মাল যে সাধারণ অবস্থায় থাকে, তা আমরা যদি মনে করি যে কোনো বল প্রযুক্ত হচ্ছে না, বলটা কিন্তু অবশ্যই প্রযুক্ত হচ্ছে। কী করছে, বইটা উপর থেকে টেবিলের উপর কিন্তু একটা বল প্রয়োগ করছে। এবার টেবিলে কিন্তু সেই যে বইটার আছে, বইটার উপর কিন্তু সমান এবং ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করছে। উপর থেকে যে বলটা প্রয়োগ করছে সেটা যদি ক্রিয়া হয়, তাহলে নিচের থেকে যে বলটা প্রযুক্ত হচ্ছে সেটা হচ্ছে তার প্রতিক্রিয়া। এরকম আরও বিভিন্ন রকম জায়গায় দেখতে পারি আমরা, যেরকম কোনো জায়গায় যদি ধাক্কা খায়, কোনো জায়গায় ধরুন একটা আমরা ক্যারাম খেলছি, ক্যারাম খেলার সময় আমরা দেখতে পাই কি, যে আমরা একটা স্ট্রাইকার থাকে, স্ট্রাইকার দিয়ে আমাদের গুটিটাকে ধাক্কা মারি। ধাক্কা মারলে কী হবে, একে অন্যকে আঘাত করে, এবং আঘাত করলে একটার জন্য ক্রিয়া প্রতিক্রিয়ার জন্য কী হয়, স্ট্রাইকারটাও দূরে সরে যায় এবং গুটিটা কী হয় অন্যদিকে সরে চলে যায় এবং আমাদের যে পকেট থাকে পকেটে চলে যায়। এরকম বিভিন্ন রকম উদাহরণ তোমরা তোমাদের চারিপাশে দেখতে পাবে। এরকম আরও ভালো উদাহরণ আমরা দেখতে পাই কি, যখন আমরা কোনো চুম্বক নিয়ে পরীক্ষা করি, চুম্বকের যখন সমমেরু থাকে কি, সমমেরু একে অন্যকে বিকর্ষণ করে। তাই বিকর্ষণ কারণটা কি হচ্ছে, দুজন কিন্তু একই অন্যকে কিন্তু সমান বল দুদিকে প্রয়োগ করছে, এই কারণে কিন্তু একে অন্যকে বিকর্ষণ করছে। এছাড়াও আমার বিভিন্ন সময় বিভিন্ন রকম ঘর্ষণ যে বলটা হয়, ঘর্ষণ সম্বন্ধে তোমাদের ধারণা আছে যে কোনো জায়গায় যখন আমরা কোনো জিনিস সরাতে চাই তখন একটা বাধার সম্মুখীন হয়, সেই বলটাকেও ঘর্ষণ বলি। তার কী হচ্ছে, ঘর্ষণ জিনিসটাও সেই আমরা যে বলটা প্রয়োগ করে কোনো জিনিসকে এক জায়গা থেকে সরাতে যাচ্ছি, সেই যার উপর দিয়ে সরাচ্ছি সেই তার তলের যে পৃষ্ঠতল আছে, সেই পৃষ্ঠতলও ওকে সমান এবং বিপরীতমুখী একটা বল প্রয়োগ করছি, যেটা আমরা ঘর্ষণ বল হিসাবে পেয়ে থাকি। এরকম বিভিন্ন রকম বল তোমরা তোমাদের চারিপাশে দেখতে পাবে। সবসময় দেখতে পাবে যে যেখানেই আমরা বল প্রয়োগ করছি তার উল্টো দিকে কিন্তু সেই যে বস্তুটার উপর বল প্রয়োগ করছি সেই বস্তুটা কিন্তু উল্টো দিকে একটা আমাদের সমপরিমাণ বল সবসময় প্রয়োগ করার চেষ্টা করো। তো তোমরা আমাকে কমেন্ট বক্সে এই তৃতীয় সূত্রের উদাহরণ হিসেবে আমাকে অনেক যার যেটা এক্সাম্পল মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এখন পর্যন্ত ভিডিওতে এইটুকু বিষয়গুলি আলোচনা করলাম। নিউটনের যে তিনটে ল, সেই তিনটে ল বিস্তারিত আলোচনা করলাম। বল ও গতি চ্যাপ্টারের যে বাদ বাকি বিস্তারিত অংশগুলো সেটা পরবর্তীকালে ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। তোমাদের একাদশ শ্রেণী যে চ্যাপ্টারগুলো পরপর রয়েছে সিলেবাসে, সেইগুলো আমি পরপর আলোচনা করার চেষ্টা করছি। যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো এখন পর্যন্ত ভিডিওতে এইটুকুই আলোচনা করলাম। ধন্যবাদ।